তিন বাংলাদেশি চোরের মৃতদেহ আজ খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। খোয়াই আশারামবাড়ি এলাকায় বুধবার রাতে নিহত তিন বাংলাদেশি চোরের মৃতদেহ আজ খোয়াই পহরমুড়া বাল্লারবর সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্ত বাহিনীর হাতে তুলে দেবে বিএসএফ ও খোয়াই পুলিশ প্রশাসন। মৃতদেহ ময়না তদন্ত শেষে আজ বাংলাদেশ সীমান্ত বাহিনী এবং বিএসএফ খোয়াই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মৃতদেহগুলি তুলে দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন জুবেল মিয়া, পিতা মৃত আশরাফ উল্লাহ, গ্রাম আলীনগর; দুই পণ্ডিত মিয়া, পিতা কন্যা মিয়া, গ্রাম বাসুল্লাহ; তিন সজল মিয়া, পিতা কুদ্দুস মিয়া, গ্রাম কবিলাসপুর, ইউনিয়ন গাজীপুর, বাংলাদেশ। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। Executive Magistrate and Chala Nirbhay. My name is Mr. Burma. Deputy Collector Officer is Bill Cohen. So our deceased family is there over there, and we police officer and executive officer and BGB personnel here. So what we have to do now? For identification. For their identification. You can call them. They will identify here. Their family members. সরসপুর পাহাড়তলী প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনস্থ সরসপুর পাহাড়তলী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়বাসী। স্থানীয় সকলে অভিযোগ করেছেন, বিদ্যালয়তে পঠন পাঠন প্রায় স্থগিত হয়ে পড়েছে। মাত্র 10-12 জন ছাত্রছাত্রীর জন্য 3 জন শিক্ষক থাকলেও প্রায় প্রতিদিনই কেউ না কেউ অনুপস্থিত থাকে। তারা বলেন, মধ্যাহ্নভোজন সঠিকভাবে বন্টন করা হয় না এবং বিদ্যালয়ের নথিপত্র মতে ছাত্র সংখ্যা বাস্তব থেকেও বহু বেশি। বিদ্যালয়তে শৌচাগার এবং রান্নাঘর নোংরা অবস্থায় আছে। সরকার দেওয়া মেইনটেনেন্সের ধনও সঠিকভাবে ব্যবহার করা হয় নাই বলে অভিযোগ। স্থানীয়রা সকলে আরো বলেন, প্রধান শিক্ষক মোবাইল নিয়ে স্কুলের বাহিরে সময় কাটায় এবং দায়িত্বে গাফিলতি করে। সাথে স্কুল ম্যানেজিং কমিটি এসএমসি গঠন পক্ষপাতমূলকভাবে করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তারা বলেন, হাইলাকান্দি জেলা প্রশাসনের নিকট তারা তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ও তো ধর আইন ধরে 9টা 10টার ভিতরে আইন, আমার বাদে তো আরে একটার ভিতরে তারা কোনো খাবাইন না হয়তো যাইন গিয়া 3 জন মাস্টার, আবার মাস্টার 12-1টার ভিতরে তারা যাইন গিয়া 3 জন মাস্টার। আবার তারা স্টুডেন্ট কি 10, 9, 10, 7, 5 ওলা টাইম তো মানে একটার ভিতরে হ্যাঁ ওই তো 9টা 10টা ওই তো মানে ওই এর ভিতরে আইন তারা পড়াশোনা হইতো। আর কি ছাত্র 8-9টা, হেডমাস্টারে 8 আর হইতো তার গপ করে, তার নেট আর না ইভার না হেরা দিয়ে থোড়া তারা পড়ায়। হ্যাঁ পড়া তো আর মানে ইনার খিতা পড়া এইটা তো ছাত্র না ইনার মানে 3 মাস্টার সরসপুর পাহাড়তলী এলপি স্কুল হোটেল মাস্টার না মানে এখানে রাজবাড়ি গ্রান্ট না মাস্টার বাটির ঘর মাস্টার 2 জন বাটির ঘর আর মানে একজন হইল গিয়া আসামর দেবনাথ ছেলে, একজন অন্য ডিস্ট্রিক্ট। হ্যাঁ এগুলো মনে কর থিয়েটার মনে খাইলে এখন বাড়া থেকে তার নয় ও ওকে পড়াই কেন যে বাচ্চারা পড়াশোনার ক্ষতি হওয়ার বা আরো তো নিয়মের স্টুডেন্ট বেশি হইবার কথা। আমি আপনারে কই ওই যে টাউন যে স্কুলটা ওকে বেশি পড়ায় দেখি, বুঝাই যে বাড়ি। হ্যাঁ তাইলে আর তারা এক পড়ায় না, এটা এমন লোক লাগে না, কোন রকম হারু তারু।
বড় জালেঙ্গায় জিও ট্যাগিং এর দুর্নীতির অভিযোগ, কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। বড় জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন বড় জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহে জিও ট্যাগিং প্রক্রিয়ায় যথেষ্ট দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলেছে কংগ্রেস দল। দলের অভিযোগ, শাসক দলের একাংশ পঞ্চায়েত কর্তারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করে গৃহপ্রাপকদের নাম চূড়ান্ত করছেন। এ বিষয়ে জিপি 7 নম্বর গ্রুপ সদস্য সুমতি রানী শুক্লাবৈদ্য ও তার স্বামী জিতেন্দ্র কুমার শুক্লাবৈদ্য প্রতিবাদ জানালে তাদের প্রতি হুমকি ধুমকি এবং বন্দী করে রাখার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে বড় জালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটি। শাসক দলের এই দাদাগিরি ও কর্তৃত্ববাদী মনোভাবের প্রতিবাদে বৃহস্পতিবার বড় জালেঙ্গা ব্লক কংগ্রেসের উদ্যোগে যোগীরবন এলাকায় ধোয়ারবন বাজার সংলগ্ন স্থানে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন গোপাল গোয়ালা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা সুমতি রানী শুক্লাবৈদ্য ও তার স্বামীর প্রতি শাসক দলের হুমকি ধুমকির তীব্র নিন্দা জানান। ব্লক কংগ্রেসের সহসভাপতি মোহনলাল মালা বলেন, বড় জালেঙ্গা জিপির 7 নম্বর গ্রুপে আমাদের দলীয় সদস্য সুমতি রানী শুক্লাবৈদ্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী নির্বাচনে তার সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা অগ্রহণযোগ্য। ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্কর বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ভয় দেখানো ও মানসিকভাবে হেনস্থা করার ঘটনা হিটলারি মানসিকতার পরিচায়ক। এদিনের সভায় কাজল দেব, পার্বতী কর্মী, অঞ্জলি মারাকার সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শাসক দলের অত্যাচার বন্ধ করো, মেম্বারের উপর শাসক দলের অত্যাচার বন্ধ করো, মেম্বারের উপর শাসক দলের অত্যাচার বন্ধ করো। যদি অত্যাচার বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। যদি অত্যাচার বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কিন্তু এখানে প্রথম থেকেই যে ঝামেলা শুরু হয়েছে, আমি উনাকে নিয়ে গিয়েছিলাম সফাতুন বিবি একটা মুসলিম করে। তখন উনার সঙ্গে এসেছিলেন আশিস রাহা। উনি বলছেন, প্রথমেই আপনি কোন করে লইয়া আইলা, অন্যদিকে আনতে পারলাম না মেইন রোডে। এইভাবে উনার সঙ্গে অনেক রাগারাগি। এরপরে উনার ঘর জিওটিং হবে না, পরে হবে। ওই সময় অনেক বাকপিতনটা হয়েছে। আমি বললাম যে আমি এরকম আমি করতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম, কি আশিস দা, এরকম নাকি আপনাদের প্ল্যান চলছে? ওইখানে মানুষ জমিয়েছেন, সব মানুষ এখানে এসে আমাকে ঘেরাও করে নিয়েছে। বলছেন আমাদের ঘর জিওটিং না করে আপনি এক পা এগোতে পারবেন না, আমাদের ঘর জিওটিং করুন। আমি ওনাকে অনেক বুঝালাম, অন্তত 50 জন মানুষ হবে, মেয়ে লোক পুরুষ লোক, বেশিরভাগ মেয়ে লোক, যে সবাই পাবে। এবার তো ঘর বিক্রি হচ্ছে না। আর দাস বলছে আমার ঘরে 4টা জিওটিং করতে হবে, এবার বাধ্য করছে। আরো যারা চতুর্দিকে, তো সবাই বলছে বাধ্য করছে। কিন্তু এই উপেন্দ্র দাসও ঘর পেয়েছে, এখন আবার জিওটিং করতে চাইছে। ওর গাড়ি টাড়িও আছে, পাকা বিল্ডিং আছে, 2টা ঘর পেয়েছে এর আগেও। এরপরে আরো যারা দাবি করছে এরাও ঘর পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে ঘর যখন পেয়েছো একটু অপেক্ষা করো। আর ওরা একটা লিস্ট দেখাচ্ছে, তারপরে বলছে না এখানে কংগ্রেসের মেম্বারের কোনো প্রয়োজন নেই। তো তারা বলছে তাদের সঙ্গে ওই বিজেপির ক্যাডাররা, কংগ্রেসের আমাদের উপর মহল থেকে নেতার ফোন এসেছে যে এখানে বিজেপির কংগ্রেসের মেম্বার লাগে না, আমরাই জিওটিং করবো। অর্থাৎ সেটা একদম পরিষ্কার যে ইতিপূর্বে যা হয়েছে এই ওয়ার্ডে পয়সা ছাড়া পাওয়া যায় না। তারা কয়েকজন আছে, তারা ওইটা দিয়েই তারা জীবন চালাচ্ছে। ওই একটা নীরবভাবে একটা ব্যবসা চালাচ্ছে, ওই টাকা নিচ্ছে, জিওটিং করছে, ঘর দিচ্ছে, তো এইভাবেই চলছে। সেইটা ভেস্তে যাচ্ছে দেখে তারা এইটাকে, এরপরে আমার উপরে শুরু হয়েছে মানসিক নির্যাতন। এই যে মেয়ে লোক পুরুষ লোকরা যেভাবে নির্যাতন করেছে, ওইসব অপমান আমরা কোনোদিন দেখি নাই, দেখে আমরা আমাদের অভ্যস্ত নই। আমি এখান থেকে চলে গেলাম ডিসির অফিসে। ওনারা বললেন আপনি লিখিতভাবে দিন, এটার বিচার হবে। তারপরে দেওয়া হয়েছে ডিসিকে লিখিত, নিন, আমরা দেখব। তারপরে আমরা যদি স্টেপ নিন, আমরা তো প্রার্থনা করছি দিনরাত যে ডিসি সাহেব, উনি জেলার মালিক, উনি ব্যবস্থা নেবেন। তখন আমরাই চিন্তা করব গ্রামের মানুষদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন। ধলাই জামালপাড় জোকনেই রাস্তার বেহাল অবস্থা,
দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ধলাই জামালপাড় রুকনি গ্রামের রাস্তার বেহাল অবস্থা। দোর্মি পূর্ত সড়ক থেকে পিএইচি পর্যন্ত রাস্তার দীর্ঘদিন থেকে ভুগছেন জনগণ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 15 থেকে 20 বছর আগে এই রাস্তাটির কিছু কাজ হয়েছিল, কিন্তু এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি বলে অভিযোগ তোলেন। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই করুণ যে গাড়ি চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ ঠিকভাবে হেঁটেও চলাচল করতে পারছেন না। পরিস্থিতি এমন যে যদি পিএইচি বিভাগের কোনো সামগ্রী এই পথে আনা হয় তাহলে মেন রোড থেকে ভিতরে নিয়ে আসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই রাস্তা সংস্কার করা এখন সময়ের দাবি। তারা ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও জিপি সভাপতির কাছে দ্রুত রাস্তাটি পাকা বা সংস্কারের জন্য জোরালো দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, রাস্তাটি ঠিক হলে এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে, তাই শীঘ্রই রাস্তা নির্মাণ করতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাসের হস্তক্ষেপ কামনা করেন। আমরা অতদিন থেকে আমরা পরিমল স্যার আসলা তাই তো কোনো কাজ করাইছুন না। এখন আমরা নিহার স্যার আসুন, তার কাছে আমরা দাবিটা ধরলাম। আমরা অতি সত্তর রাস্তাটার লাগি আমরা খুবই কষ্ট করি, ওটা তা স্যারে একটু দেখিয়া দিতা। তো রাস্তার কাজটা হইতো আর কি। তো এটা মোটামুটি কতদিন থেকে এই রাস্তাটা 20-25 বছর হইবে, আর বেশ হইতে পারে নাকি? মানে কোনো মাটি উঠি পড়ছে না, মাটি পড়ছে না, খুব আর এখনকার অবস্থা এই দেখুন, এই যে অবস্থা। আর ভিতরে একটা কিন্তু পিএইচি আছে, এই পিএইচির এই সরকারি পিএইচি আছে, এই পিএইচির পানি 3 গ্রামে খায়, 3 গ্রামে খায় না পানি, 250-300 কনজিউমার আছে, 300 কনজিউমার। যদি এই রাস্তার অবস্থা এরকম থাকে মানুষের পানি কিরকম খাইব? তো আপনার দাবিটা কিটা? দাবিটা হইলো আমরা রাস্তাটা যদি হয়ে যাইতো আমরা আর কোনো জায়গায় অসুবিধা নেই, আমরা পিএইচিটাও বাল্ট হইলো, আর আমরা এই অত সব মানুষ আমরা চলাচল করতে পারলাম। খুব কষ্ট করি আর আমরা। দীর্ঘ 70 বছরের প্রতীক্ষার অবসান। আরআর খাসের পরিবর্তে খাসে পরিবর্তন কাতিরাইল উন্নয়ন কমিটির আন্দোলন সার্থক। 70 বছর পর আরআর খাসের অপবাদ মুক্ত হল কাতিরাইল। বৃহস্পতিবার আসাম সরকারের রাজস্ব এবং ডিএম বিভাগের যুগ্ম সম্পাদক দীপঙ্কর দাস এক নির্দেশ মর্মে কাঠিগড়ার সমস্ত আরআর খাস জমিকে সরকারি সাধারণ খাসে পরিবর্তন করেছেন। তৎসঙ্গে এসব জমিতে বসবাসকারীদের অবিলম্বে পাট্টা প্রদানের ব্যবস্থা করে রাজ্যের সরকারের নিকট চূড়ান্ত তথ্য উপস্থাপনের জন্য কাছাড় জেলা শাসককে নির্দেশ দিয়েছেন তিনি। এই খবর চাউর হতেই কাঠিগড়া জুড়ে এক উৎসব মুখর পরিবেশের পরিলক্ষিত হয়। স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেশভাগের বলি হওয়া, বিশেষ করে হিন্দু বাঙালিরা আমাদের কাঠিগড়া অঞ্চলে অনেক জায়গায় এসে ওনাদের ঘর বানিয়েছিলেন, বসতি স্থাপন করেছিলেন, এবং সেই ভিলেজগুলোকে আরআর ভিলেজে রূপান্তরিত করা হয়েছে। রিফিউজি রিবিল্ডেশন ভিলেজ হিসাবে শনাক্ত করা হয়েছে। আসামের ইতিহাসে আর কোনো জায়গায় আরআর ভিলেজ নেই, একমাত্র কাঠিগড়া সমষ্টিতে। তার জন্য কি হচ্ছে, স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষগুলো আছে, ওনারা আছেন, ওনারা স্বর্ণলিপি দিয়ে বিক্রি করে চলে যাচ্ছে, কিন্তু কাউকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রায় 3-4 হাজার মানুষ এইভাবে ওনারা আছেন, কিন্তু ওনাদের কাছে কোনো পাট্টা নেই। কেউ কাছে অ্যালটমেন্ট স্লিপ আছে এবং মুষ্টিমে আজকে 200-300 বা 100 জন এরকম একটা ছোট অংশের মানুষের কাছে অ্যালটমেন্ট স্লিপ আছে, কিন্তু বাকি কেউর কাছে, প্রায় 1,500-2 হাজার মানুষের কাছে, পরিবারের কাছে কোনো অ্যালটমেন্ট স্লিপ নেই। তার জন্য কি হচ্ছে, যে ওদেরকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে। সেই কথাগুলো বিধানসভায় আমি বললাম, মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি। দেশভাগের বলি হওয়া এবং দেশ যখন বলি হয়েছিল, তারপর কি সমস্যা, কি যন্ত্রণা আমাদের, সেই যন্ত্রণা হওয়া মানুষ যখন এখানে আসলো, আসার পরে কিন্তু আমাদের কিন্তু পাট্টা মেলেনি। আমাদের সেই পরিবেশ, সেই বাতাবরণ কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই সমস্যার সমাধান হলো। স্বাধীনতার পর প্রথম সেই আরআর ভিলেজকে বলা হলো, অ্যাপ্রুভ করা হলো যে কনভার্ট করে জেনারেল খাস করা হোক, এবং এসএলসি মিটিং করে যে বা যারা যে জায়গায় আছে ওদেরকে
পাট্টা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সেই মানসিকতার জন্য, এবং তার জন্য আমি মনে করি যে আমাদের হাজার হাজার মানুষের এই যন্ত্রণা, এই বেদনা থেকে আমরা মুক্তি লাভ করতে পারলাম। তার জন্য আমি মনে করি ডিসির কাছে নির্দেশ এসছে, ডিসি মিটিং করে সেই বাকি প্রসেসিংগুলো করে আমাদেরকে সেই পাট্টা দেওয়া হবে, মানুষের যন্ত্রণা থেকে মানুষ মুক্তি লাভ করবে। বিভিন্ন স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষাগত পদ্ধতির পাশাপাশি সহ শিক্ষাগত মতাদর্শের আদান প্রদান, যার ফলে এটি তরুণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিভা প্রদর্শনে পর্যাপ্ত সুযোগ প্রদান করে। কাছাড় শালচাপড়া শিক্ষা ব্লকের অন্তর্গত ক্লাস্টার তোপখানা সমগ্র শিক্ষা অভিযান টুইনিং অফ স্কুল 2025 আয়োজিত হয়। মজুমদার বাজার হাজি হামিদ রাজা এমই স্কুলের ব্যবস্থাপনায় সমগ্র শিক্ষা অভিযান টুইনিং অফ স্কুল 2025 আয়োজিত হয় মজুমদার বাজার আদর্শ বিদ্যানিকেতনে। এদিনের অনুষ্ঠানে বিশেষ করে আসামের প্রিয় শিল্পী প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে গেস্ট স্কুল হিসেবে অংশগ্রহণ করে ইংরেজি মাধ্যম স্কুল আদর্শ বিদ্যানিকেতন, 831 নম্বর ব্রহ্ম উত্তর টুকোগ্রাম এলপি স্কুল, 335 নম্বর তারাপুর এলপি স্কুল, 257 নম্বর তারাপুর অসমিয়া এলপি স্কুল, 60 নম্বর তোপখানা মডেল এলপি স্কুল, হাজি আব্দুল মাতুব এমই স্কুল, 1246 নম্বর টিলাইন এলপি স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসিসি তোপখানা ক্লাস্টার অম্বালিকা চন্দ্র হামিদ রাজা এমই স্কুলের প্রধান শিক্ষক মায়াজুল বরভুইয়া, 335 নম্বর তারাপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক সুস্মিতা পাল, আদর্শ বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মাসুমা বরভুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শাশ্বতী চক্রবর্তী, নিবেদিতা দেবী, মানসী পাল, হাবিবুর রহমান মজুমদার, সুপ্রিয়া মিত্র, সাবিত্রী সুলতানা, সুশীলা সিনহা, মোনালী নাথ, রুমা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিকে এই দিনের অনুষ্ঠানে প্রতিটি স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা প্রয়াত আসামের প্রিয় শিল্পী জুবিন গার্গের গান গানে গানে নৃত্য পরিবেশন করেন। এছাড়া অন্যান্য শিল্পীরাও তাদের প্রতিভা তুলে ধরে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন এদিনের অনুষ্ঠানে। তোমার ছবি ধরা দিয়া
কাটিগড়ার মেঘা হেলথ ক্যাম্পে চরম অব্যবস্থা, রোগীদের ভোগান্তি চরমে। ঢাকঢোল পিটিয়ে দেধার সরকারি খরচে আয়োজিত কাটিগড়ার মেগা হেলথ ক্যাম্পে দেখা গেল চরম অব্যবস্থা। বলা যায় সরকারি টাকার আদ্যশ্রাদ্ধই হলো কাটিগড়ায়। আসাম তথা ভারত সরকারের উদ্যোগে মোট 20 লক্ষ টাকা ব্যয়ে আয়োজিত এই বৃহৎ স্বাস্থ্য শিবিরে রোগী দেখার জন্য প্রায় 60টি কাউন্টার স্থাপন করা হয়, কিন্তু রহস্যজনকভাবে ঔষধ বিতরণের জন্য খোলা হয়েছে মাত্র একটি কাউন্টার, আর এতেই দেখা দেয় গন্ডগোল। সকাল 6টা থেকে রোগীর স্বাস্থ্য পরীক্ষা হবে। খবর পেয়ে 7 সকালে লাইনে দাঁড়িয়ে পড়েন হাজার রোগীর অভিভাবক, কিন্তু দুপুর পর্যন্ত লাইনের ঠাঁই দাঁড়িয়ে কাঠফাটা রোদ্দুরে অনেকের অবস্থা বেহাল হয়ে পড়ে, অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে। সকাল থেকে চিকিৎসা পরিষেবা নামে তামসা চলছে বলেও মেগা হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলা 11টা নাগাদ। কাটিগড়ার হিলারা ব্লক সংলগ্ন মাঠে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর খালিদা সুলতানা আহমেদ, কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলার, 4 মণ্ডল সভাপতি সহ এক ঝাঁক বিভাগীয় এবং প্রশাসনিক কর্মকর্তার হাত ধরে উদ্বোধন হয় শিবিরের। উদ্বোধনের আগে থেকে যদিও চিকিৎসা পরিষেবা কার্যক্রম শুরু হয়, কিন্তু মাঠে দেখা যায় বিশৃঙ্খলার চিত্র। একদিকে যেখানে বেশ কয়েকটি চিকিৎসা কাউন্টার কার্যত অলস বসে আছে, সেখানে ঔষধ বিতরণের একমাত্র কাউন্টারের সামনে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা না থাকায় এই বিশাল আয়োজন কার্যত বিশৃঙ্খলায় পরিণত হলো। অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঔষধ না পেয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। যদি রোগীর স্বাস্থ্য পরীক্ষাই হলো না, যদি রোগী ঔষধই পেল না, তবে এত বড় মাপের স্বাস্থ্য শিবিরের মানেটা কি? অনেকে এটাকে আগন্তুক বিধানসভা নির্বাচনের প্রচার বলেও আখ্যায়িত করেন। বলা যায় স্বাস্থ্য শিবিরের নামে দেদার সরকারি টাকার আত্মশ্রাদ্ধ হলো এখানে। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। प्रशासन के लोग यहाँ उपस्थित होकर आज यहाँ का कैंप का अनावरण किया है और आप देख सकते हैं कि अलग अलग ब्लॉक से, जीपी से, पंचायत से लोग लगभग 4 से 5 हज़ार लोग यहाँ पे उपस्थित हुए हैं। हम आशा करेंगे कि इस कैंप में अधिक से अधिक लोग, सारे जितने भी लोग यहाँ उपस्थित होकर सुविधा ले पाए। ठीक আমাদের কাছাড়ের ডিসি সাহেব এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান, বাকি জেলা পরিষদ থেকে লইয়া বাকি এখানে ডক্টর থেকে লইয়া সব এখানে উপস্থিত হয়েছেন, মিডিয়া বাই থেকে লইয়া সব আমরা দেখছি আপনারা উপস্থিত হয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে আজকের শিবিরটা হলো খুব গুরুত্বপূর্ণ শিবির, যেতে যে বাচ্চাদের এখানে চিকেন বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেটা চেকিং করিয়া দেখা যাইব যে বাচ্চার এখানে অসুস্থ আমরা আসামের ভিতরে হয় না, এই বাচ্চারা বাইরে নিয়ে ট্রিটমেন্ট করা হইব। এটা সরকারি টোটাল ফ্রি। আর এখানে রেজিস্ট্রেশন প্রথম করার পরবর্তী বাকি সব জায়গা চেকিং করো, আর চেকিং করে যে বাচ্চার দেখা যাইব আমরা বরাকর ভিতরে হয় না এবং গুয়াহাটি লেভেল হয় না মেডিকেল কলেজ থেকে লইয়া, এটা অন্য অন্য স্টেটও নেওয়া হইব। এটার লাগে একটা সুযোগ আমরা পাইছি। আমরা সমষ্টির মধ্যে আমরা ধন্যবাদ দিয়ার এবং সরকারের পক্ষ থেকে এই পুলিশ প্রশাসন থেকে যেভাবে সহযোগিতা করেন সেটার লাগে আমরা অত্যন্ত খুশি। এবং আজকে এই মেগা হেলথ ক্যাম্পও যারা সহযোগিতার লাগে উপস্থিত হয়েছে এবং বাকি বাচ্চা স্কুল কলেজ থেকে যারা আইছে সবরে সুস্থভাবে যে চেকিং করিয়া আমরা বাচ্চারা পৌঁছানি যায়, এই ধরনের আজকে সরকারের গাড়ি দিয়ে বর্তমানে আনের পৌঁছে দিব এইসব ব্যবস্থা করা হয়েছে। আর এটার লাগে আমরা অত্যন্ত খুশি, কারণ এখানে বহুত বাচ্চারা আসেন, আমরা বহু সময় আমরা কাছে যাই, কিন্তু আমরা হেলথ চেকিংয়ের লাগে বাইরে অন্য স্টেটে পাঠানো আমরা সম্ভব হয় না, কারণ অনেক বাচ্চারা আসেন, আমরা বরাকলি হোক প্রত্যেক সমস্যা অনেক বাচ্চারা আসেন। আজকে এই যে সুযোগ পাওয়া যায়, সুযোগের তুলতে সঠিক রেজিস্ট্রেশন করে যদি এই বাচ্চারা যদি চেকিং করা হয়, যে আমরা আশাবাদী এখানে আসামে যারা যে বাচ্চাদের হেলথ চেকিংটা সঠিক হয় না, এই বাচ্চাদের অন্য স্টেটে পাঠানোর ব্যবস্থার লাগে এটা আমরা সরকারের যখন একটা ডিসিশন দিচ্ছি, এটা অত্যন্ত খুশি।